সাধারণত কোনো কিছু পরিমাপ করার ক্ষেত্রে আমরা একটু নিখুঁত ফলাফল আশা করি। মানে ধরুন আ, অনেকটা ইঞ্জিনিয়ারিং বা চিকিৎসা বিজ্ঞানের মতো। কারো হাত ভেঙে গেল, এক্স-রে রিপোর্টে সেই ভাঙা হাড়ের স্পষ্ট একটা ছবি দেখা যায়। হুম, একদম চোখের সামনে। ডাক্তার কেবল আঙ্গুল দিয়ে দেখিয়ে বলেন যে এই জায়গাটাতে সমস্যা, আর এটা এভাবেই ঠিক করতে হবে। ঠিক। এবং সত্যি বলতে এতে এক ধরনের স্বস্তিও আছে। আমরা চাই জিনিসগুলো দৃশ্যমান হোক, সেগুলোকে যেন নির্দিষ্ট একটা ছকে ফেলা যায়। কিন্তু উম, যখন মানুষের স্নায়বিক বিকাশ, মেধা বা মনস্তত্ত্বের জগতে আমরা পা রাখি, তখন হঠাৎ করেই যেন ওই এক্স-রে মেশিনটার কাজ করে না। রাইট, কারণ মানুষের মনের জগৎটা তো আর সাদা-কালো কোনো ব্যাপার না। একদমই না। সফলতার পেছনের মনস্তাত্ত্বিক কারণ খুঁজতে গেলে আমরা এমন এক জগতে প্রবেশ করি যা বেশ খোলাটে। আর ঠিক এই কারণেই আজকের এই গভীর বিশ্লেষণে বা বলা যায় আমাদের এই ডিপ ডাইভে আমাদের সামনে রয়েছে দারুণ কিছু সোর্সের বিশাল একটা স্তূপ। বিশেষ করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ক্যারল ডিউইকের যুগান্তকারী গবেষণা, মানে তার মাইন্ডসেট বইয়ের কিছু চমৎকার নোটস। হ্যাঁ, এই বইটা সত্যিই পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার মতো। তাই না? আজকের এই সোর্সগুলো ঘাটাঘাটি করে আমাদের প্রধান মিশন হল একটা খুব পরিচিত ধাঁধার উত্তর খোঁজা। ধরুন, সমান মেধাবী হওয়া সত্ত্বেও কেন কিছু মানুষ সফলতার একেবারে শিখরে পৌঁছায় আর কেউ কেউ মাঝপথেই হারিয়ে যায়। আমরা তো প্রায় ভাবি মেধা বুঝি সম্পূর্ণ জন্মগত একটা বিষয়, ঈশ্বর প্রদত্ত কোনো উপহার। এটাই তো প্রচলিত ধারণা। হ্যাঁ, কিন্তু আজকে আমরা যে তথ্যগুলো নিয়ে কথা বলবো তা আমাদের দীর্ঘদিনের এই বদ্ধমূল ধারণাকে পুরোপুরি নাড়িয়ে দেবে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হচ্ছে মানুষের বিশ্বাস। মানে তা অবচেতন স্তরেই থাকুক না কেন, সেটা কিভাবে মানুষের জীবনের প্রতিটা ছোট বড় সিদ্ধান্তকে প্রভাবিত করে। মানুষের নিজের বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্ব সম্পর্কে তার নিজস্ব ধারণাই আসলে নির্ধারণ করে দেয় যে সে ভবিষ্যতে কোনো চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে। রাইট। এটি কেবল তাত্ত্বিক কোনো বিষয় নয়, এর পেছনে গভীর স্নায়বিক এবং মানসিক মেকানিজম কাজ করে। এবং কারো নিজের জীবনের দিকে একটু তাকালেই কিন্তু বোঝা যায় এই জ্ঞানটা দৈনন্দিন জীবনে কতটা প্রাসঙ্গিক। যে কোনো পেশার মানুষ, শিক্ষার্থী বা কোনো অভিভাবক, যে কেউই প্রতিদিনের নানা সমস্যার সমাধানে এই ধারণাগুলোকে কাজে লাগাতে পারেন। তো চলুন মূল আলোচনায় ঢোকা যাক। এই যে বুদ্ধিমত্তা বা মেধা, এটা সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা কিভাবে সম্পূর্ণ দুটি দৃষ্টিভঙ্গি জন্ম দেয়। আচ্ছা, ক্যারল ডিউইক তার গবেষণায় মূলত দুটি মাইন্ডসেট বা মানসিকতার কথা বলেছেন। একটি হল ফিক্সড মাইন্ডসেট এবং অন্যটি হল গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড এবং গ্রোথ। হ্যাঁ, এই দুটি মানসিকতা একেবারে ভিন্ন দুটি পৃথিবীর মতো। আমি একটা স্টাডির কথা বলি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। গবেষণায় ১০ বছর বয়সী কিছু বাচ্চাকে পাজল বা মেলাবার খেলা দেয়া হয়েছিল। প্রথমে তাদের বেশ সহজ কিছু পাজল দেয়া হয়, যা তারা খুব সহজেই মেলাতে পেরেছিল। আচ্ছা। এরপর গবেষকরা ইচ্ছে করেই তাদের বেশ কঠিন কিছু পাজল দেন। মজার ব্যাপার হল, এই কঠিন পাজলগুলো পেয়ে বাচ্চাদের প্রতিক্রিয়া পরিষ্কার দুভাগে ভাগ হয়ে যায়। গ্রোথ মাইন্ডসেটের বাচ্চারা আনন্দে বলে উঠেছিল, আমি চ্যালেঞ্জ ভালোবাসি, বা ধরুন, আমি তো এটাই চাইছিলাম, এবার নতুন কিছু শেখা যাবে। ওহ আচ্ছা, মানে ওই বাচ্চারা ব্যর্থতাকে ভয় পাচ্ছিল না, বরং তারা এটাকে একটা দারুণ খেলা হিসেবে দেখছিল। একদম। কিন্তু ফিক্সড মাইন্ডসেটের বাচ্চাদের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা ওই কঠিন পাজলগুলো দেখেই ঘাবড়ে যায়। তারা বারবার সেই প্রথম দিকের সহজ পাজলগুলোই করতে চায়। কারণ তারা ভুল করতে চায় না। রাইট, কারণ তাদের কাছে বুদ্ধিমত্তা মানে হল কোনো মতে ভুল না করা। একবার ভুল করা মানেই তাদের মনে হয়, আমি হয়তো আসলে ততটা বুদ্ধিমান নই। ওকে, লেটস আনপ্যাক দিস। বিষয়টা অনেকটা ভিডিও গেম খেলার মতো মনে হচ্ছে আমার কাছে। ধরুন, কেউ শুধু গেমের ওই লেভেল ক্লিয়ার স্ক্রিনটা দেখতে চায়। তারা সহজ লেভেলে বারবার খেলে যাতে কোনোভাবেই না হারে আর নিজেকে বিজয়ী ভাবতে পারে। এটা হলো ফিক্সড মাইন্ডসেট। দারুণ একটা অ্যানালজি। তাই না? আর অন্য একজন হয়তো কঠিন বস ফাইটের চ্যালেঞ্জটা দারুণ উপভোগ করে। হারতে হারতে নতুন কৌশল শিখে শেষ পর্যন্ত জেতার মধ্যেই তার আসল আনন্দ। এটা হলো গ্রোথ মাইন্ডসেট। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে। জন্মগতভাবে বুদ্ধিমান বা নিখুঁত দেখাতে চাওয়া তো মানুষের একটা সহজাত প্রবৃত্তি, তাই না? তা বলা যেতে পারে। আমরা সবাই তো চাই অন্যরা আমাদের প্রশংসা করুক। তাহলে সমস্যাটা কোথায়? প্রবৃত্তি হতে পারে, কিন্তু সমস্যাটি শুরু হয় যখন আমরা বুদ্ধিমত্তাকে পাথরে খোদাই করা বা অপরিবর্তনীয় কোনো বিষয় বলে ধরে নিই।
কলম্বিয়ার ইউনিভার্সিটির একটি ব্রেনওয়েভ ল্যাব স্টাডি এই মেকানিজমটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে। সেখানে বিজ্ঞানীরা এই দুই ধরনের মাইন্ডসেটের মানুষদের মস্তিষ্কের তরঙ্গ মেপে দেখেছিলেন। আচ্ছা, সেখানে কি দেখা গেল? দেখা গেল ফিক্সড মাইন্ডসেটের মানুষদের ব্রেনওয়েভ কেবল তখনই প্রবলভাবে সক্রিয় হচ্ছে যখন তাদের বলা হচ্ছিল যে তাদের উত্তরটি সঠিক নাকি ভুল। মানে শুধু রেজাল্টের সময়? হ্যাঁ, অর্থাৎ যখন তাদের মেধার মূল্যায়ন হচ্ছিল তখন তাদের মস্তিষ্কের ইগো বা আত্মরক্ষার অংশটি জ্বলে উঠছিল। কিন্তু সঠিক উত্তরটি আসলে কী ছিল বা তা থেকে কি শেখা যেতে পারে সেদিকে তাদের মস্তিষ্কের কোনো আগ্রহই ছিল না। অবিশ্বাস্য। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষদের ক্ষেত্রে ভুল বা শুদ্ধর চেয়ে পুরো শেখার প্রক্রিয়াটিতেই মস্তিষ্ক সমানভাবে সক্রিয় ছিল। এটা তো সাংঘাতিক একটা ফাইন্ডিং। তার মানে ফিক্সড মাইন্ডসেটের মানুষের মস্তিষ্ক শেখার চেয়ে নিজেকে বাঁচানোর চেষ্টায় বেশি ব্যস্ত থাকে। ঠিক তাই। হংকং ইউনিভার্সিটির একটি ঘটনা এই স্টাডিটারই একদম বাস্তব রূপ। সেখানে সব ক্লাস এবং পরীক্ষা হয় ইংরেজিতে। তাই যেসব নতুন শিক্ষার্থী ইংরেজিতে দুর্বল তাদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বিশেষ রিমেডিয়াল বা সংশোধনী কোর্সের প্রস্তাব দেয়। এটা তো ভালো উদ্যোগ। হ্যাঁ, কিন্তু দেখা গেল গ্রোথ মাইন্ডসেটের শিক্ষার্থীরা সানন্দে সেই কোর্সটি গ্রহণ করেছে, কিন্তু ফিক্সড মাইন্ডসেটের শিক্ষার্থীরা কোর্সটি প্রত্যাখ্যান করে। দাঁড়ান, ইংরেজিতে দুর্বল হওয়া সত্ত্বেও তারা সংশোধনী কোর্সটি নিল না। এর মানে তো তারা জেনে শুনেই নিজেদের শিক্ষাজীবনের বড় একটা ক্ষতি করছে। কারণ তারা নিজেদের দুর্বলতা সবার সামনে প্রকাশ করতে চায় না। তারা ভাবে এই কোর্সে ভর্তি হওয়া মানেই সবাইকে জানিয়ে দেওয়া যে আমি মেধাবী নই, এই আমাকে কেমন দেখাচ্ছে বা আমি কতটা স্মার্ট প্রমাণ করতে পারলাম, এটাই তাদের কাছে শেখার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ও মাই গড! এই নিজেকে সবসময় স্মার্ট প্রমাণের চাপ তো তাহলে মানুষের ব্যর্থতা এবং প্রচেষ্টাকে দেখার ভঙ্গি বদলে দেয়। এই যে ব্যর্থতার কথা এলো, ফিক্সড মাইন্ডসেটের মানুষ তো তাহলে ব্যর্থতাকে শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখে না, সেটাকে নিজের আইডেন্টিটি বা পরিচয় হিসেবে গ্রহণ করে। এবং এর পরিণতি মাঝে মাঝে কতটা মর্মান্তিক হতে পারে, ফরাসি শেফ বার্নার্ড লয়েসের ঘটনাটি তার বড় প্রমাণ। তার বিষয়টা কি ছিল যেন? তিনি বিশ্বের অন্যতম সেরা শেফ ছিলেন। তার রেস্তোরাঁর ছিল সর্বোচ্চ 3 স্টার রেটিং। কিন্তু যখন একটি গাইডবুকে তার রেটিং সামান্য কমে যাওয়ার গুজব ছড়ায় এবং তিনি একটি তাড়া হারানোর ভয় পান, তখন তিনি আত্মহত্যা করেন। সিরিয়াসলি? সির্ফ একটা গুজবের কারণে তিনি নিজের জীবন দিয়ে দিলেন? হ্যাঁ, কারণ তার কাছে এই সম্ভাব্য ব্যর্থতা কেবল তার পেশার কোনো অংশ ছিল না। ফিক্সড মাইন্ডসেটের কারণে তিনি ভাবতেন তার রেটিংই হলো তার সত্তা। রেটিং কমে যাওয়া মানে তিনি একজন ব্যর্থ মানুষ। তার কাছে নিজের আর কোনো মূল্যই অবশিষ্ট ছিল না। এটা সত্যি খুব দুঃখজনক। অথচ এর ঠিক বিপরীত চিত্র আমরা দেখি মিনেসোটা ভাইকিংসের সাবেক ফুটবলার জিম মার্শালের ক্ষেত্রে। আমি এই স্টাডি নোটস ঘাঁটতে গিয়ে গল্পটা দেখে রীতিমতো অবাক হয়েছি। একটি খেলায় তিনি বল পেয়ে দৌড় শুরু করেন, কিন্তু ভুলবশত নিজের দলের গোলপোস্টেই পয়েন্ট করে বসেন। হ্যাঁ, এটা বিখ্যাত একটা ঘটনা। মানে এটা ছিল জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত চরম লজ্জাজনক একটা ব্যাপার। লাখ লাখ মানুষ দেখছে তিনি ভুল দিকে দৌড়াচ্ছেন। সাধারণ কেউ হলে হয়তো লজ্জায় আর মাঠেই নামত না। ঠিক, কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি হাফ টাইমে নিজেকে সামলে নেন এবং পরের অর্ধে অসাধারণ খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি সেই চরম ব্যর্থতাকে নিজের পরিচয় বানিয়ে নেননি। রাইট। তিনি ভাবেননি যে আমি একটা গাধা বা আমি ব্যর্থ। তিনি এটাকে শুধরে নেওয়ার একটা সুযোগ হিসেবে দেখেছেন। এটি গ্রোথ মাইন্ডসেটের নিখুঁত একটা উদাহরণ। ফিক্সড মাইন্ডসেটের মানুষেরা ব্যর্থ হলে কেবল অজুহাত খুঁজে, কারণ তারা মানতে পারে না যে তাদের কোনো ঘাটতি আছে। বিখ্যাত টেনিস তারকা জন ম্যাকেনোর কথা ধরা যাক। তিনি তো কোর্টে অনেক রাগারাগি করতেন। হ্যাঁ, তিনি অসাধারণ প্রতিভাবান ছিলেন, কিন্তু হারলেই অদ্ভুত সব অজুহাত দিতেন। কখনো বলতেন কোর্টের করাতের গুঁড়ো ঠিক ছিল না, কখনো আবহাওয়ার দোষ দিতেন, আবার কখনো বলতেন তিনি খুব বেশি খেয়ে ফেলেছিলেন। মানে তিনি তার ইগোকে বাঁচাতে চাইতেন। আমি হারিনি, পরিস্থিতি আমাকে হারিয়েছে, এমন একটা সান্ত্বনা খোঁজা আর কি। ঠিক, তিনি কখনোই নিজের ঘাটতি মেনে নিয়ে তা পূরণের চেষ্টা করতেন না, কারণ ঘাটতি স্বীকার করা মানে তার কাছে নিজের মেধার অভাব স্বীকার করা। অন্যদিকে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের কথা ভাবুন। সবাই তাকে সুপারম্যান বা ঈশ্বর প্রদত্ত প্রতিভা বলত, কিন্তু জর্ডান নিজে জানতেন তার সফলতার পেছনে কোনো জাদু ছিল না।
ছিল কেবলই হাড় ভাঙা খাটুনি। একদম। তিনি বারবার অনুশীলন করতেন, নিজের ভুলগুলো শুধরাতেন। আমার মনে হয় ফিক্সড মাইন্ডসেটের মানুষ চেষ্টাকে আসলে দুর্বলতা ভাবে। এটাকে যদি একটা অ্যানালজি দিয়ে বোঝাতে চাই, ফিক্সড মাইন্ডসেটে প্রচেষ্টা বা এফর্টকে অনেকটা অসুস্থ হলে ওষুধ খাওয়ার মতো দেখা হয়। ইন্টারেস্টিং। মানে আপনার কোনো ঘাটতি বা রোগ আছে বলেই আপনার ওষুধ লাগছে। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটে একে জিমে গিয়ে শরীর গঠন করার মতো দেখা হয়, যা আপনাকে আরও শক্তিশালী এবং উন্নত করে। দারুণ একটা উপমা। ফিক্সড মাইন্ডসেটে মানুষ সত্যিই ভাবে যে যার মেধা আছে তার তো চেষ্টার দরকার নেই, চেষ্টা তো করে সাধারণ মানুষ। এই চিন্তাধারাই প্রতিভাবান মানুষকে নতুন কিছু শেখা থেকে বিরত রাখে। তারা ভাবে চেষ্টা করলে যদি ব্যর্থ হই তবে তো আর আমাকে ওই বর্ন জিনিয়াস বলা হবে না। কিন্তু এখানেই আমার একটু খটকা লাগছে। সমাজ তো আমাদের সব সময় শিখিয়েছে যে চেষ্টা করলেই সফলতা আসে। তাহলে মানুষ চেষ্টাকে ভয় পাবে কেন? আর যদি প্রচেষ্টাই সফলতার চাবিকাঠি হয়, তবে সমাজ কেন এই জন্মগত প্রতিভাকে এত গুরুত্ব দেয়? আমরা তো টমাস এডিসনকে একাকী একজন জিনিয়াস হিসেবেই জানি, যার মাথায় হঠাৎ করে লাইট বাল্ব আবিষ্কারের আইডিয়া এসেছিল। আসলে সমাজ এই বর্ন জিনিয়াস মিথকে পছন্দ করে, কারণ এটি একটা ম্যাজিকের মতো শোনায়। কিন্তু ইতিহাস সম্পূর্ণ ভিন্ন কথা বলে। টমাস এডিসন কোনো একাকী জিনিয়াস ছিলেন না, তার সাথে অন্তত ৩০ জনের একটি অত্যন্ত দক্ষ টিম ছিল, হাজারো এক্সপেরিমেন্ট এবং নিরলস পরিশ্রমের ফসল। জ্যাকসন পোলক বা মোজার্টের মতো শিল্পীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। মোজার্টো, তাকে তো চাইল্ড প্রডিজি বলা হয়। হ্যাঁ, কিন্তু তাদের প্রথম দিকের কাজগুলোতে কোনো আহামরি প্রতিভা ছিল না। পোলকের প্রাথমিক আঁকাআঁকি দেখে কেউ ভাবতেই পারেনি তিনি এত বড় শিল্পী হবেন। তাদের শ্রেষ্ঠত্ব এসেছে ওই নিরলস সাধনা থেকে, রাত দিন এক করে কাজ করা থেকে। হিয়ার্স ওয়্যার ইট গেটস রিয়েলি ইন্টারেস্টিং। বইয়ের যে প্রশংসার বা প্রেস স্টাডিটির কথা উল্লেখ আছে, তা রীতিমতো চোখ খুলে দেওয়ার মতো। বাচ্চাদের নিয়ে করা ওই পরীক্ষায় দেখা যায়, যখন বাচ্চাদের মেধার প্রশংসা করে বলা হয়, বাহ, তুমি তো খুব স্মার্ট, তখন তারা পরের ধাপে কঠিন কাজ এড়িয়ে চলতে চায়। কারণ তারা ওই স্মার্ট ট্যাগটা হারাতে চায় না। রাইট। আর সবচেয়ে মর্মান্তিক হল, ওই বাচ্চাদের প্রায় 40% পরে তাদের নিজেদের স্কোর নিয়ে মিথ্যা বলেছিল। এটি একটি ভয়ঙ্কর পরিসংখ্যান। শুধু নিজেদের ওই স্মার্ট ইমেজ ধরে রাখার জন্য তারা মিথ্যার আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। অন্যদিকে যেসব বাচ্চাকে তাদের প্রচেষ্টার জন্য প্রশংসা করা হয়েছিল, যেমন ধরুন তুমি খুব পরিশ্রম করেছ, তারা নতুন এবং কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছিল। এই মেধাবী বলে প্রশংসা করা আসলে একটি বহুতর ভবনের শুধু উচ্চতার প্রশংসা করার মতো। সবাই বলছে, বাহ, কি সুন্দর বিল্ডিং, কিন্তু যে মজবুত ভিত্তির কারণে বা প্রচেষ্টার কারণে ভবনটি দাঁড়িয়ে আছে, তার কোনো মূল্যায়নই করা হচ্ছে না। একদম ঠিক বলেছেন। এবং এই ভিত্তির মূল্যায়ন না করার পরিণতি অ্যাডাম গেটেলের জীবনের ট্র্যাজেডিতে খুব স্পষ্টভাবে ফুটে ওঠে। অ্যাডাম গেটেল, তিনি কে ছিলেন? তিনি ছিলেন প্রখ্যাত সুরকার রিচার্ড রজার্সের নাতি। ছোটবেলা থেকেই তাকে জিনিয়াস এবং সঙ্গীত জগতের ত্রাতা হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। এই তকমা তাকে এমন একটি মানসিক খাঁচায় বন্দি করে ফেলে যে ব্যর্থ হওয়ার ভয়ে তিনি অনেক দারুণ সুযোগ ছেড়ে দেন। ও, বুঝতে পারছি। তিনি মানসিক অবসাদ এবং নানা আসক্তিতে ভুগেছেন। মানুষের এই প্রত্যাশার চাপ তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এটি তো আসলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আমরা কি তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা বা সমাজ ব্যবস্থায় অজান্তেই শিশুদের ধ্বংস করছি না? এই যে পরীক্ষা একটু ভালো করলে আমরা বলি তুমি তো জিনিয়াস, এটা তো আসলে তাদের সামনে একটা অদৃশ্য দেয়াল তুলে দিচ্ছে। ঠিক তাই, মেধার প্রশংসা মানুষকে একটি অদৃশ্য খাঁচায় বন্দি করে ফেলে। সেই খাঁচার ভেতরে মানুষ ভাবতে শুরু করে যে ভুল করা মানেই নিজের পরিচয় হারিয়ে ফেলা। শিক্ষা ব্যবস্থায় এই ফিক্সড মাইন্ডসেট শিক্ষার্থীদের ঝুঁকি নিতে এবং নতুন কিছু শিখতে বাধা দেয়। আর ব্যাপারটা শুধু স্কুল বা খেলার মাঠেই থেমে থাকছে না। নোটসগুলো যত গভীরে যাচ্ছে, দেখা যাচ্ছে এটি ব্যক্তিগত সম্পর্ক, কর্পোরেট দুনিয়া এবং মানসিক স্বাস্থ্যকেও গভীরভাবে প্রভাবিত করে। প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব আছে। যেমন ধরুন, সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় ফিক্সড মাইন্ডসেটের মানুষ এমন সঙ্গী খোঁজে যে তাকে সবসময় নিখুঁত হিসেবে পূজা করবে। তারা চায় সঙ্গী যেন তাকে একটা পেডেস্টেলে বসিয়ে রাখে। কারণ তারা নিজেদের কোনো সমালোচনা শুনতে মোটেও প্রস্তুত নয়। কিন্তু গ্রোথ মাইন্ডসেটের মানুষ এমন সঙ্গী চায় যে তার ভুলগুলো ধরিয়ে দিয়ে তাকে একজন উন্নত মানুষ হতে সাহায্য করবে। একটু দাঁড়ান, বিষয়টা কি খুব ক্লান্তিকর নয়? মানে আপনার সঙ্গী সারাদিন আপনার ভুল ধরছে
আর আপনি সেটাকে গ্রোথ ভেবে মেনে নিচ্ছেন? হ্যাঁ, না, ব্যাপারটা সারাদিন ভুল ধরা বা সমালোচনা করা নয়। ব্যাপারটা হলো এমন একজন সঙ্গী পাওয়া যে আপনার সম্ভাবনা দেখতে পায়। ফিক্সড মাইন্ডসেটের সম্পর্কে কেউ কারোর বদল চায় না, কিন্তু গ্রোথ মাইন্ডসেটের সম্পর্কে দুজনেই একে অপরকে নতুন কিছু শিখতে, ভুলগুলো শুধরে সামনে এগোতে উৎসাহ দেয়। এটি একটি পার্টনারশিপ, কোনো বন্দনা করার জায়গা নয়। এখন বুঝতে পারছি। আর এই একই মাইন্ডসেট যখন কর্পোরেট দুনিয়ার শীর্ষে পৌঁছায়, তখন তো তা আরও ভয়াবহ রূপ নেয়। একে বইয়ে সিইও ডিজিজ বা সিইও রোগ বলা হয়েছে। হ্যাঁ, ক্রাইসলার কোম্পানি লি আয়াকোকার কথা ধরুন। তিনি একসময় দারুণ সফল ছিলেন, কিন্তু নিজেকে নিখুঁত এবং সর্বেসর্বা প্রমাণ করতে গিয়ে তিনি নতুন কিছু শেখা একদম বন্ধ করে দেন। আমি পড়েছি যে তিনি তার চারপাশের সমালোচকদের সরিয়ে দিয়েছিলেন। ঠিক তাই। লি আয়াকোকা তার ইগোকে এতটাই বড় করে ফেলেছিলেন যে তিনি কেবল তাদেরই প্রশ্রয় দিতেন যারা তার হ্যাঁতে হ্যাঁ মেলাত। এর ফলে কোম্পানিটির উদ্ভাবন থেমে যায় এবং একটা সময় চরম ক্ষতির সম্মুখীন হয়। অন্যদিকে আইবিএমের লু গার্ডসাঙ্গার কিন্তু সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছিলেন। তিনি যখন দায়িত্ব নেন তখন কোম্পানি ডুবতে বসেছে, কিন্তু তিনি স্বল্পমেয়াদী হিরো হওয়ার লোভ ত্যাগ করে কোম্পানির দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং সংস্কৃতির দিকে মনোযোগ দিয়েছিলেন। তিনি কর্মীদের সাথে কথা বলতেন, নিজের ভুল স্বীকার করতেন এবং প্রতিনিয়ত শিখতেন। রাইট। কারণ লু গার্ডসনার জানতেন যে তিনি সব জানেন না। এই গ্রোথ মাইন্ডসেটই আইবিএমকে সে সময় ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল। অসাধারণ। আচ্ছা, এই মাইন্ডসেটগুলোর প্রভাব মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে, বিশেষ করে বিষণ্ণতা বা ডিপ্রেশনের ক্ষেত্রে কিভাবে কাজ করে তা নিয়ে যে স্টাডিটি রয়েছে সেটা সত্যিই অবাক করার মতো। হ্যাঁ, ওই ডিপ্রেশন স্টাডিটা খুবই সিগনিফিক্যান্ট। স্টাডিতে দেখা গেছে ফিক্সড মাইন্ডসেটের শিক্ষার্থীরা বিষণ্ণতায় ভুগলে দৈনন্দিন কাজ, খাওয়া দাওয়া এবং পড়াশোনা ছেড়ে দেয়। তারা নিজেদের একেবারে গুটিয়ে নেয়। কিন্তু গ্রোথ মাইন্ডসেটের শিক্ষার্থীরা যত বেশি খারাপবোধ করে, তারা তাদের সমস্যা সমাধানে তত বেশি সক্রিয় পদক্ষেপ নেয়। তারা ক্লাস মিস করে না, অ্যাসাইনমেন্ট জমা দেয়। কিন্তু আমার প্রশ্ন হলো, গ্রোথ মাইন্ডসেটের মানুষদের কি দুঃখবোধ বা ডিপ্রেশন নেই? তারা কি সুপারহিউম্যান যে তাদের কোনো কষ্ট হয় না? দিস রেজেস অ্যান ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। অবশ্যই তাদেরও কষ্ট হয়। খারাপ গ্রেড পেলে বা সম্পর্ক ভেঙে গেলে তারা নিশ্চয়ই উদযাপন করে না। তাদেরও মন খারাপ হয়, কান্না পায়, কিন্তু পার্থক্যটা হলো তাদের মেকানিজমে। মানে তারা কিভাবে সিচুয়েশনটা ডিল করে? ঠিক, ফিক্সড মাইন্ডসেটের মতো তারা নিজেদের অযোগ্য বা পরাজিত ভেবে বসে থাকে না। তাদের মোকাবেলা করার বা কোপিং মেকানিজম হল হাল ছেড়ে না দিয়ে কাজ চালিয়ে যাওয়া। তারা বোঝে যে আজকে খারাপ লাগছে মানেই জীবনের সব শেষ হয়ে যায়নি। এই খারাপ সময়টাকে পার করার জন্যই তাদের আরও বেশি কাজ করা প্রয়োজন। এই পুরো আলোচনা থেকে আমরা একটা দারুণ জিনিস দেখতে পাচ্ছি। মানুষের গুণাবলী পাথরে লেখা কোনো ভাগ্য নয়, বরং তা চর্চা এবং প্রচেষ্টার মাধ্যমে পরিবর্তনযোগ্য। এই একটি মাত্র বিশ্বাস যে মেধা জন্মগত নয়, বরং চেষ্টা করলে আমি শিখতে পারবো এবং নিজেকে উন্নত করতে পারবো, এটা কিভাবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে বদলে দিতে পারে তা সত্যিই অভাবনীয়। একদম। যে কোনো খারাপ দিন, পরীক্ষায় খারাপ ফলাফল বা অফিসের নেতিবাচক ফিডব্যাককে নিজের যোগ্যতার চূড়ান্ত রায় হিসেবে না দেখে যদি আমরা সেগুলোকে একটা সাধারণ ডেটা পয়েন্ট বা শেখার সুযোগ হিসেবে দেখি, তবে আমাদের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। মেধা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই মেধাকে কাজে লাগানোর জন্য গ্রোথ মাইন্ডসেটের কোনো বিকল্প নেই। আজকে আলোচনা শেষ করার আগে একটা দারুণ গল্প মনে পড়ছে যা আমাদের সবাইকে একটু ভাবাবে। অলিম্পিক পদকজয়ী কুস্তিগির পেট্রিসিয়া মিরান্ডার মায়ের মৃত্যুসজ্জার একটি নীতি পেট্রিসিয়া জীবন বদলে দিয়েছিল। পেট্রিসিয়া যখন কঠিন চ্যালেঞ্জ নিতে ভয় পাচ্ছিলেন, তখন তিনি নিজেকে একটি গভীর চিন্তার উদ্রেককারী প্রশ্ন করেছিলেন, যা তার মায়ের দর্শনের উপর ভিত্তি করে তৈরি। প্রশ্নটি কি ছিল? প্রশ্নটি ছিল, জীবনের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে মৃত্যুসজ্জায় যখন আপনি পেছনে ফিরে তাকাবেন, তখন কোনটি বেশি স্বস্তিদায়ক হবে? আমার অনেক জন্মগত প্রতিভা ছিল যা আমি ব্যর্থ হওয়ার ভয়ে কখনো ব্যবহার করিনি, এই চিন্তা, নাকি আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং নিজের সীমানাকে ছাড়িয়ে যাওয়ার ঝুঁকি নিয়েছি, এই তৃপ্তি? এটি সত্যিই বর্তমান মাইন্ডসেট নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। আমরা কি আমাদের প্রতিভাকে সযত্নে তুলে রেখে একটি অপরিপূর্ণ জীবন কাটাব, নাকি সবটুকু উজাড় করে দিয়ে সত্যিকারের সম্ভাবনাকে ছুঁয়ে দেখার চেষ্টা করব? এই শুরুর এক্সট্রে মেশিনের কথাই যদি আবার ফিরে যাই,
আমাদের মেধা বা সম্ভাবনার কোনো নির্দিষ্ট এক্স-রে রিপোর্ট হয় না, যা দেখে শুরুতেই বলে দেওয়া যাবে আমরা কতদূর যাব। আমাদের সম্ভাবনা কোনো স্থির চিত্র নয়, এটি একটি চলমান, পরিবর্তনশীল প্রক্রিয়া, যা আমরা নিজেরাই আমাদের প্রচেষ্টা দিয়ে প্রতিদিন নতুন করে আঁকতে পারি। প্রশ্ন হল, আমরা কি নিজেদের সেই ক্যানভাসে রং তুলি ছোঁয়াতে প্রস্তুত?